ডাকসু জাকসুর তিক্ত অভিজ্ঞতায় চাকসুতে প্যানেল দেয়নি বাকছাস। প্রশাসনের পক্ষপাতকে দুষছেন সংগঠনের নেতারা। গণতান্ত্রিক একটা লড়াই হচ্ছে, এটাকে আমি সাধুবাদ জানাই এবং এখানে যুক্ত হওয়ার জন্য যেভাবে যা করা যায় আমরা তা করছি। কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ি অভিযান, মানব পাচারকারীদের আস্তানা থেকে নারী শিশুসহ ৬৬ জন উদ্ধার। ক্ষতি কাটিয়ে না উঠতেই শেরপুরে ফের বন্যা। মহারুষি নদীর বাঁধ ভেঙে প্লাবিত শতাধিক ঘরবাড়ি। যশোরের ভবদহে জলাবদ্ধতায় ব্যাহত শিক্ষা কার্যক্রম। ২ মাসেও স্বস্তি ফেরেনি সবজির বাজারে। কেজিতে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে মাছের দাম। আমদানির পর কমছে চালের দর। স্বাগত এখন জনপদের পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শামিমা শাম্মী। ডাকসু জাকসু নির্বাচনে হারের তিক্ত অভিজ্ঞতা এবার চাকসু নির্বাচনে প্যানেলই দেয়নি গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাস। মাত্র ১.৫ বছর আগে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে যে সংগঠনটির নেতারা নির্বাচনে তাদের কেন এমন ভরাডুবি, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকে। দলটির নেতাদের দাবি, চবিতে প্রশাসনের পক্ষপাতের কারণে তারা অংশ নিচ্ছেন না। তবে নিজস্ব ব্যানারে না হলেও কৌশলে স্বতন্ত্র প্যানেল থেকে অংশ নিচ্ছেন সংগঠনের অনেক নেতা। বিস্তারিত জানাচ্ছেন শোয়েব রহমান। সম্প্রতি ডাকসু ও জাকসু দুটি নির্বাচনেই ভরাডুবি হয় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের। গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া এ সংগঠনটির নেতাদের ছাত্র সংসদ নির্বাচনে কেন এমন ভরাডুবি, সে প্রশ্ন এখন আলোচনায়। চাকসু নির্বাচন ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাবেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিও অংশ নিচ্ছেন না নির্বাচনে। ফেসবুকে নিজেকে জুনিয়র ছাত্র দাবি করে অংশ না নেয়ার ঘোষণা দেন তিনি। তবে সংগঠনের বাইরে গিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন অনেকে। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের সংগঠক এম রাশিদুল হক দিনারকে বহিষ্কার করা হয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে। তার দাবি, চবিতে সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় কিছু নেতার সমালোচনায় কাল হয়েছে। লেজুর বৃত্তির রাজনীতির বাইরে গিয়ে স্বাধীনভাবে নির্বাচনের সিদ্ধান্ত তার। আমি মনে করছি কোনো একটা মাদার সংগঠন থাকলে বা তাদের কিছু পারপাস হতে আমার এখানে সার্ভ করতে হইতে পারে বা ছাত্রবান্ধব কাজ করতে গিয়ে আমি কোথাও একটু বাধার সম্মুখীন হতে পারি। আমি একেবারে মোটামুটি ওই জায়গা থেকে ফ্রি হয়ে আসতে আমি মূলত স্বতন্ত্রভাবে আগাচ্ছি। দলের কোন্দল আরও স্পষ্ট হয় বহিষ্কৃত এই নেতার সাথে বাকছাসের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান সহ আরও কিছু নেতাকর্মীর প্যানেল ঘোষণায়। এই প্যানেলে জুলাই অভ্যুত্থানে অবদান আছে যাদের, তাদের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে যোগ্যদের যুক্ত করার কথা জানানো হয়। শুরু থেকে এই জায়গাটাতে আগানো ছিল যে আমরা এমন একটা ইনক্লুসিভ প্যানেল করব যেখানে সকল দল মত সবার অংশগ্রহণ থাকবে। সেই জায়গা থেকে আমরা মূলত বাকছাস থেকে বেরিয়ে এই প্যানেলটা করার চেষ্টা করছি বা এই প্যানেলটা আমরা ঘোষণা দিচ্ছি। তবে দলে কোনো কোন্দল নেই দাবি করে বাকছাস নেতাদের দাবি, প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের কারণেই তারা নির্বাচনে প্যানেল দিচ্ছেন না। আমাদের দলীয় কোনো কোন্দলই নেই, একদমই আমরা দল থেকে যেই বক্তব্য আসবে, আমাদের যেই আলাপ, সেটা একদমই আমরা দিয়ে দিয়েছি যে আমরা প্যানেল দিচ্ছি না। এটা আমাদের সেন্ট্রাল কমিটির নির্দেশনা এবং আমরা এই জায়গা থেকে এর বাইরে যা করা যায়, একটা গণতান্ত্রিক একটা লড়াই হচ্ছে, এটাকে আমি সাধুবাদ জানাই এবং এখানে যুক্ত হওয়ার জন্য যেভাবে যা করা যায় আমরা তা করছি। ডাকসু জাকসুতে হারের পর চাকসুতে স্বতন্ত্র প্যানেলে অংশ নেয়া বাকছাসের সাবেক ও বর্তমান নেতারা শিক্ষার্থীদের মন জয় করা চ্যালেঞ্জিং হবে বলেই মনে করা হচ্ছে। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ি অভিযান চালিয়ে অপহরণকারী ও মানব পাচারকারীদের আস্তানা থেকে নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত টানা কয়েক ঘন্টা এই অভিযান চালায় নৌবাহিনী ও কোস্টগার্ড। নৌবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ের চূড়ায় সংঘবদ্ধ অপহরণকারী ও মানব পাচারকারীদের আস্তানায় চালানো হয় অভিযান। এ সময় চিরুনি তল্লাশি চালিয়ে একাধিক আস্তানা চিহ্নিত করার পাশাপাশি উদ্ধার করা হয় অপহরণের শিকার ৬৬ জনকে, যাদের মধ্যে ২৩ জন নারী, ২২ জন পুরুষ এবং ২১ জন শিশু। অপহরণকারী চক্র দীর্ঘদিন ধরে অস্ত্রের মুখে স্থানীয় ও রোহিঙ্গাদের অপহরণ করে মুক্তিপণ আদায় এবং বিদেশে পাঠানোর প্রলোভন দিয়ে মানব পাচার করে আসছিল।
গেল বছরের বন্যার ক্ষতি কাটিয়ে না উঠতেই শেরপুরে ফের দেখা দিয়েছে বন্যা। কয়েকদিনের টানা ভারী বর্ষণ আর উজানের ঢলের চাপে মহারশী নদী বাঁধ ভেঙে দেখা দিয়েছে বন্যা। প্লাবিত ঝিনাইগাতি উপজেলা সদরের বাজার সহ নিম্নাঞ্চল। পানির তীব্র স্রোতে ভেসে গেছে ঘরের আসবাবপত্র, তলিয়েছে রোপা আমনের ক্ষেত। অসময়ের আকস্মিক বন্যায় দিশেহারা বানভাসী মানুষ। শেরপুর থেকে জাহিদুল খান সৌরভের প্রতিবেদন। 1988 সালের পর 2024 সালে স্মরণকালের ভয়াবহ বন্যার সাক্ষী হয় শেরপুর জেলাবাসী। বন্যায় ক্ষতিগ্রস্ত হয় 7,000-এরও বেশি ঘরবাড়ি, পানিতে ডুবে নষ্ট হয় কয়েক হাজার হেক্টর ফসলি জমি, ভেসে যায় 1,500-এরও বেশি পুকুর ও ঘেরের মাছ। 2024-এর বন্যার ক্ষতি পুষিয়ে না উঠতেই আবারও আকস্মিক বন্যার মুখোমুখি শেরপুরের ঝিনাইগাতি উপজেলার মানুষ। টানা কয়েকদিনের ভারী বৃষ্টি আর ভারতের উজান থেকে নেমে আসা ঢলে মহারশী নদীর বাঁধ ভেঙে উপজেলা সদরের বাজার সহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানির তীব্র স্রোতে নদীর তীরবর্তী বেশ কিছু কাঁচাঘর ভেঙে ভেসে গেছে আসবাবপত্র। সবকিছু হারিয়ে পরিবার নিয়ে সড়কে আশ্রয় নিয়েছে ভুক্তভোগী পরিবারগুলো। প্রতি বছর পানি দুর্ভোগ ভোগ করতে হয়। এবার পানি আমার ঘর আমার পরিস্থিতি খুব খারাপ। আমার থাকার মতো কোনো জায়গা নাই। যে একটা জায়গা থাকলে যে জমি জমা যে আছে, যেমন বাড়ি করবো তাও বন্ধ নাই। কি মহারশী নদীর পারে যে সমস্ত বাসা বাড়ি আছে, সেই সমস্ত বাসা বাড়ি প্রত্যেক বছরই আমরা এই বন্যায় কষ্ট করি। কৃষি বিভাগ বলছে, পাহাড়ি ঢলে ঝিনাইগাতি উপজেলার অন্তত 200 হেক্টর রূপা আমন আবাদ পানিতে তলিয়েছে। ভেসে গেছে শতাধিক পুকুরের মাছ। দ্রুত সময়ে পানি না কমলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ার শঙ্কা। মায়ের সম্পদ জুড়াইতে গেছে, এই সম্পদ আজকে মায়ের কুলতনে টান দিল আল্লাহ। আল্লাহ আর কোনো জায়গার মতন থাকার মতন আমার কোনো জায়গা নাই। স্থানীয়দের অভিযোগ, গেল বছরের বন্যায় ভয়াবহ ক্ষতির পর চলতি বছর কয়েক বস্তা জিও ব্যাগ ফেলে দায় সেরেছে পানি উন্নয়ন বোর্ড। অভিযোগ আছে বাঁধের বরাদ্দকৃত মাটি গোপনে বিক্রির। ভুক্তভোগী এলাকার বাসিন্দাদের দাবি টেকসই বাঁধ নির্মাণের। আজ বিগত কতদিন থেকে এই বাঁধ বিড়ি বাঁধ হইতাছে, এরা কিন্তু গাফলিতি করে বাঁধ দিতেছে। আজ 3 কামলা আসে, কাজ 5টা আছে, কাজ 10টা আছে, এইভাবে আজ দীর্ঘদিন নিয়ে চলে গেছে। আরো কয়েক বছর এই ঢলের সম্মুখীন হয়েছি, রক্ষা পেয়েছিলাম, এবার আর পানির ইয়েতে রক্ষা পাইনি। প্রতি বছরই এই মিলের সবাই মাপ যোগ করে নিয়ে যায়, কিন্তু কোনো এই যে আপনার আস্থানে 4 বছর নিয়ে বন্যা। এদিকে স্থানীয় প্রশাসন বলছে, পরিস্থিতি মোকাবেলায় সার্বিক প্রস্তুতি আছে। মজুদ আছে পর্যাপ্ত শুকনো খাবার, এমনকি জরুরি পরিস্থিতিতে পানিবন্দীদের উদ্ধারে উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়েছে। ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদের মধ্যে শুকনো খাবার সরবরাহ করার জন্য ব্যবস্থা করছি। একই সাথে এই এলাকায় আমাদের ঝিনাইগাতির মহারশী নদীর যে শহর রক্ষা বাঁধ, সেটি স্থায়ী একটি বাঁধ নির্মাণের জন্য আমরা ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড সহ আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর বিভিন্ন সময় পত্র দিয়েছি। আকস্মিক বন্যার ক্ষয়ক্ষতি থেকে রক্ষা ও দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর ও দীর্ঘস্থায়ী প্রতিকার নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। বন্যা পরিস্থিতির খবর জানাতে শেরপুরের ঝিনাইগাতি সদর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। সৌরভ, জানাবেন বন্যায় ক্ষয়ক্ষতির চিত্র কেমন দেখছেন, আর একই সঙ্গে জানাবেন প্রশাসন কোনো সহায়তা করছে কিনা। স্বামী 1988 সালের পর 2024-এর যে স্মরণকালের ভয়াবহ বন্যা হয়েছিল, সেই ক্ষতি পুষিয়ে নেওয়াটি কিন্তু আবারও গতকালে কিন্তু একটা আকস্মিক বন্যার মুখোমুখি হয়েছিল এই শেরপুরে যে ঝিনাইগাতি উপজেলাবাসী। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ঝিনাইগাতি উপজেলার সদর বাজারে যে পার্শ্ববর্তী গ্রাম, সেটা হচ্ছে খোলকুড়া গ্রাম। আমার পেছনে কিন্তু কালকে এক ভয়াবহ ঘটনা ঘটেছে এবং এইখানে কিন্তু প্রায় 10টিরও অধিক বাড়ি কিন্তু এই নদীর যে তীব্র স্রোত, সেই স্রোতে কিন্তু ভেসে গেছে। এখন পানি কমে গেলেও কিন্তু এই ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটা আমরা দেখতে পাচ্ছি সচক্ষে। তো আমরা স্থানীয়দের সাথে কথা বলেছিলাম, স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন যে প্রতি বছর এই টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলের যে আকস্মিক বন্যা, সেই বন্যার কিন্তু তারা সম্মুখীন হয়ে থাকেন। তবে এই বন্যার থেকে যে পরিত্রাণ পেতে যে স্থায়ী একটি সমাধান, সেটি কিন্তু তারা এখন পর্যন্ত তারা চোখে দেখছেন না। তারা বলছেন যে উপজেলা প্রশাসন থেকে এবং পানি উন্নয়ন বোর্ড থেকে যে পরিমাণ এখানে জিও ব্যাগ ফেলে এই বন্যার বাঁধ নির্মাণ করা হয়, সেটি কিন্তু চাহিদার তুলনায় অনেকটাই অপ্রতুল। তারা বলছেন যে এখানে স্থায়ী কংক্রিটের একটি বেড়িবাঁধ নির্মাণ করলে হয়তো প্রত্যেক বছর যে ক্ষতির সম্মুখীন তারা হন, তারা সেটি থেকে অনেকটাই বেঁচে যেতে পারেন। তো এই বিষয়ে আমরা উপজেলা কৃষি বিভাগের সাথে কথা বলেছিলাম। উপজেলা কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত প্রায় 1565 হেক্টর সদ্য রোপণকৃত কিন্তু আমনের চারা এই পানির তলে ডুবে গেছে এবং
প্রায় 85 হেক্টর শীতকালীন যে আগাম সবজি রয়েছে সেটিও কিন্তু ডুবে রয়েছে পানির নিচে। এছাড়া প্রায় অর্ধশতাধিক যে পুকুর রয়েছে পুকুরের মাছ এবং ঘেরের মাছও কিন্তু ডুবে গেছে। তবে এই বিষয়ে আমি উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যে তিনি বেশ কিছু প্লাবিত এলাকা তিনি পরিদর্শন করেছেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে সেগুলো কিন্তু তারা নিরূপণ করেছেন এবং ক্ষয়ক্ষতি পরিবারের তারা কিন্তু একটি তালিকা তৈরি করছেন। তারা বলছেন যে এখন পর্যন্ত পর্যাপ্ত শুকনো খাবার উপজেলা প্রশাসনের কাছে রয়েছে এবং যে কোনো প্রকার বন্যা মোকাবেলা তাদের যে রেস্কিউ টিম এবং স্বেচ্ছাসেবী টিম সেটি কিন্তু তারা প্রস্তুত রেখেছেন। তারা বলছেন যে এখন পর্যন্ত তাদের সরকারি কোনো বরাদ্দ নেই। সরকারি বরাদ্দের জন্য তারা ত্রাণ এবং পুনর্বাসন কেন্দ্রে তারা একটি তালিকা প্রেরণ করেছেন এবং সেখান থেকে যদি কোনো প্রকার আর্থিক সহযোগিতা পাওয়া যায় সেখানে যে ঘরবাড়ি যে যারা ক্ষতি হয়েছে তাদেরকে সহযোগিতা করা সহজ হবে। তবে এখানে টিকসই বেড়িবাঁধের নির্মাণ একটি স্থায়ী সমাধান হতে পারে বলছেন স্থানীয়রা। তো স্বামী এই ছিল শেরপুরের ঝিনাইগাতি থেকে এই আকস্মিক বন্যার পরিস্থিতি সম্পর্কে আমার কাছে সর্বশেষ তথ্য। বন্যা পরিস্থিতির খবর জানাতে শেরপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। এদিকে যশোরের ভবদহ অঞ্চলে জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম। কোমর সমান পানিতে ডুবে আছে স্কুলের মাঠ থেকে শ্রেণীকক্ষ। এতে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। বন্ধ হয়ে গেছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। সংশ্লিষ্টরা বলছেন পাঠদান সচল রাখতে ক্লাস্টার ভিত্তিক ক্লাস ও বিশেষ পরীক্ষার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এনামুল হকের ছবিতে ও রিপন হোসেনের তথ্যে প্রতিবেদন। এটি কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়, যশোরের অভয়নগর উপজেলার একটি বিদ্যালয়। ভবদহের সর্বগ্রাসী জলবদ্ধতায় এখন শতাধিক শিক্ষাঙ্গনের চিত্র এমনই। অভয়নগরের ডহর মশিয়াহাটি উত্তরপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। দোতলা ভবনের সামনে খেলার মাঠে কোমর সমান পানি। মাঠ নয়, যেন ছোটখাটো পুকুর। শ্রেণীকক্ষেও পানি। তাই স্কুলে আসতে অনীহা অনেক শিক্ষার্থীর। স্বল্প সংখ্যক উপস্থিতি নিয়েই কোনো রকমে চলছে পাঠদান। শিক্ষকরা লড়ছেন অসম এক যুদ্ধে। আমাদের স্কুলে তিনটা বিল্ডিং এর মধ্যে দুইটা বিল্ডিং এ জল উঠে গেছে। পানিতে পা লেগে যেমন স্যাঁতসেঁতে ক্যাতকেতে এবং আমাদের চর্মরোগ দেখা দিচ্ছে, বিভিন্ন ধরনের অ্যালার্জি দেখা দিচ্ছে। ক্লাস করার জন্য সুষ্ঠু একটি সুন্দর বিল্ডিং দেওয়া হোক, যাতে আমরা সুন্দরভাবে ক্লাস করতে পারি, আমাদের পানিতে যেন ভোগান্তি না হয়। বর্ষা এলে জলাবদ্ধতা যেন ভবদহ অঞ্চলের নিয়তি। পানিতে ডুবে থাকে ঘরবাড়ি থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান। এতে যাতায়াতের একমাত্র ভরসা ডিঙি নৌকা। কোথাও আবার ক্লাস চলছে মন্দিরে, কোথাও উঁচু কোনো বাড়ির বারান্দায়। এতে শিক্ষার্থীর উপস্থিতি কমেছে আশঙ্কাজনকভাবে। রোডের পাশে একটা বিল্ডিংয়ে রুম ভাড়া নিয়ে সেখানে জায়গা স্বল্পতা, তারপরেও সেখানে অনেক কষ্ট করে ক্লাস চালাচ্ছি। সাপ পোক সব ধরেন ঘরের ভিতরে উঠে টেবিলের কোনায় কোনায় এসে বসে থাকতেছে। এতে একটা মা বাবার চিন্তা আসে না স্কুলে আসলে। মেয়েদের ক্ষেত্রে আরও সমস্যা। আমাদের যেহেতু ওয়াশরুমটাও পানিতে তলিয়ে গেছে, তারপরে খাবার টিউবওয়েল মানে খাবার বিশুদ্ধ পানিরও অভাব হচ্ছে। আমরা চাই দ্রুত ভবদহ সমস্যাকে সমাধান করে আমাদের এই সমাধান স্কুল শিক্ষাদান পাঠদানকে সুসংহত করার চেষ্টা করতে। এদিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিস বলছে পাঠদান সচল রাখতে ক্লাস্টার ভিত্তিক ক্লাস ও বিশেষ পরীক্ষার পরিকল্পনা নেওয়া হচ্ছে। শিশুদের সমস্যা হচ্ছে কোয়ালিটি এডুকেশনের জন্য। তো আমরা এর প্রেক্ষিতে আমরা এই মাটি ভরাটের জন্য আমরা আমাদের অধিদপ্তরে কি প্রক্রিয়া সমাধান হবে সে সমাধানের জন্য আমরা অধিদপ্তরে প্রেরণ করেছি। আশা করি সুফল পাবো। কিন্তু মূল সমস্যা হচ্ছে এখানে স্থায়ী জলবদ্ধতা। আমাদের শিক্ষকগণ তাদের শিক্ষার্থীদের বাড়ি ভিজিট যেটা আছে সেখানে পরামর্শ দিচ্ছেন এবং কোনো জায়গায় ক্ষেত্রে আমাদের উঁচু মন্দিরে বা মসজিদে বা কোনো উঁচু বাড়িতে কিন্তু আমাদের এই ক্লাস্টার ভিত্তিক শিক্ষার কার্যক্রমটা চলমান আছে। ভবদহ অঞ্চলের মানুষ বছরের 4 মাসই কাটায় পানিতে। সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা। এত সমস্যায় শিক্ষা থেকে ছিটকে পড়ছে তাদের অনেকে। এখন যশোর। এবার জানবো সাপ্তাহিক ছুটির দিনের বাজার পরিস্থিতি। ছুটির দিনে চট্টগ্রামের বাজারগুলোতে কমেছে সবজির সরবরাহ। এতে বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি। এদিকে খুলনার মাছের বাজারেও সরবরাহ কম। গেল সপ্তাহের তুলনায় 50 থেকে 100 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ মাছ। এ নিয়ে জানাতে চট্টগ্রামের কাজীর দেউরি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাইসাল করিম এবং খুলনার নিউ মার্কেট বাজার থেকে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী। শুরুতেই যাব খুলনার রামিম চৌধুরীর কাছে। রামিম, জানাবেন ছুটির দিনে মাছের বাজারে ক্রেতা সমাগম কেমন দেখছেন আর সরবরাহ পরিস্থিতি ও দরদাম জানাবেন।
স্বামী আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরেই কিন্তু মাছের দাম বেশ চড়া, কয়েকদিন বললে ভুল হবে, কয়েক মাস ধরে কিন্তু মাছের দাম বেশ চড়া রয়েছে বাজারে। গত যে কোরবানির ঈদ গেছে তারপর থেকেই কিন্তু এখনও পর্যন্ত মাছের দাম স্বাভাবিক হয়নি। আজকে বাজারে এসে আমরা যেটি দেখলাম যে বাজারে মাছের যে দাম সেটি কিন্তু অনেকটাই চড়া রয়েছে। আজকে প্রায় সব ধরনের মাছেই কেজি প্রতি প্রায় 20 থেকে 100 টাকা পর্যন্ত কিন্তু বাড়ানো হয়েছে। আমরা যদি স্বাভাবিক যে মাছগুলো বাজারে মানুষ নিয়ে থাকে সেই মাছের কথা বলি, যেমন চিংড়ি মাছ একটি রয়েছে, চিংড়ি মাছ কিন্তু বাজারে অনেক বেশ চড়া দাম রয়েছে। যে চিংড়ি আগে বাজারে বিক্রি করা হতো 500 টাকায়, সেগুলো কিন্তু এখন বিক্রি করা হচ্ছে প্রায় 650 থেকে 700 টাকা করে। এর পাশাপাশি অন্যান্য যে মাছ রয়েছে যেমন ট্যাংরা মাছ রয়েছে সেগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে প্রতি কেজি প্রায় 800 থেকে 1000 টাকা। বাজারে কোরাল মাছ রয়েছে, কোরাল বিক্রি করা হচ্ছে প্রতি কেজি কিন্তু 800 টাকা করে। পাবদা বাজারে বিক্রি করা হচ্ছে 350 থেকে 400 টাকা করে প্রতি কেজি। এছাড়াও অন্যান্য যে মাছ রয়েছে সব কিছুর দামই কিন্তু অনেকটাই বেশি। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত মাছের দাম বাড়ার মূল কারণ হচ্ছে সরবরাহ কিন্তু অনেকটাই কম রয়েছে বাজারে, এবং নদী এবং এর পাশাপাশি যেসব জায়গা থেকে চাষের যে জায়গাগুলো থেকে মাছ আসে সেখান থেকে কিন্তু মাছের যে সংখ্যা সেটি কিন্তু অনেকটাই কম আসছে। বাজারে যে চাহিদার তুলনায় কিন্তু মাছ অতটা আসছে না বলে এখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন। এর পাশাপাশি এখানে কিন্তু বাজারে ইলিশ আমরা দেখছি, তবে ইলিশের যে মৌসুম কিন্তু এখন চলছে, সেই মৌসুম অনুযায়ী কিন্তু ইলিশের যে সরবরাহ বা দাম সেটি কিন্তু ঠিক নেই বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। কারণ গত বছর যে ইলিশ বিক্রি করা হয়েছে 1500 টাকা প্রতি কেজি, সেই ইলিশ কিন্তু এবছর প্রায় 2500 টাকা প্রতি কেজিতে বিক্রি করা হচ্ছে। এখানে বাজারে কিন্তু ইলিশের যে সরবরাহ সেটি কিন্তু অনেকটাই কম রয়েছে। এখানকার ব্যবসায়ী যেটি বলছেন যে মূলত নদী বা সমুদ্র থেকে যে মাছগুলো ধরা হয় সেখানে কিন্তু মাছের সংখ্যাও অনেকটাই কমে গেছে, যার ফলে জেলেদের জালে কিন্তু কম মাছ ধরা পড়ছে এবং বাজারে সে কারণেই সরবরাহ অনেকটাই কমে গেছে এবং বাজারে এর কারণে কিন্তু দাম নিয়ন্ত্রণে আসছে না বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তবে ক্রেতারা কিন্তু কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন বাজারে এসে, কারণ তারা তাদের চাহিদা অনুযায়ী কিন্তু মাছ কিনতে পারছেন না চড়া দামের কারণে। এখানে আমরা বেশ কিছু ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে মূলত কিন্তু বাজারে মাছের যে দাম, এই দাম অনুযায়ী কিন্তু সাধারণ মানুষ মাছ কিনতে পারছে না। এবং ইলিশের কথা তো বাদই দিলাম, কারণ বড় সাইজের যে ইলিশ রয়েছে সেই ইলিশ কিন্তু সকলে কিনতে পারে না। শুধুমাত্র পারিবারিক কোনো অনুষ্ঠান ছাড়া কিন্তু বড় সাইজের ইলিশ তেমন কেউ কিনছেন না, এমনটাই কিন্তু বলেছেন অনেকেই। এবং এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত বড় সাইজের যে মাছ রয়েছে, ইলিশ ছাড়াও অন্যান্য বড় সাইজের মাছ রয়েছে, যেমন বড় সাইজের যে রুই মাছটা দেখছেন, এই বড় সাইজের রুই মাছ কিন্তু প্রতি কেজি 500 টাকা করে বিক্রি করা হয়। এটি কিন্তু গত কিছুদিন আগেও কিন্তু এই মাছের দাম ছিল 400 টাকা থেকে 450 টাকার মধ্যে বিক্রি করা হয়েছে। তো মোটামুটি বললে চলে যে খুলনার বাজারে যে মাছের যে দাম সেটি কিন্তু বেশ চড়া রয়েছে এবং গত কয়েক মাস ধরে একই রকম অবস্থা। বাজারে মাছের সরবরাহ কিন্তু অতটা নেই, যার ফলে কিন্তু এই যে দাম সেটি কিন্তু স্বাভাবিক হচ্ছে না। তবে শীতের যে সময়টা, সামনে শীতের সময় আসছে, শীতের সময় কিন্তু মাছের দাম নিয়ন্ত্রণে আসতে পারে বলে এখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন। তো সামনে এই ছিল আমার কাছে খুলনা থেকে মাছ বাজারের সবশেষ খবর। খুলনা থেকে মাছের বাজারের দরদাম জানাচ্ছিলেন সহকর্মী রামিম চৌধুরী। এবার যেতে চাই চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী ফাইসাল করিম, তিনি জানাবেন সবজির বাজারের খবরাখবর। ফাইসাল, জানাবেন সরবরাহ অনুযায়ী বাজারে সবজির দরদাম কেমন দেখছেন আর ক্রেতারা কি বলছেন? আমরা যেটি দেখছি যে আসলে চট্টগ্রামে সবজির যে দাম সেটি গত সপ্তাহের তুলনায় খুব একটা পার্থক্য নেই, তবে যেই দামে সবজি বিক্রি হচ্ছে সেটি আসলে অনেক মধ্যবিত্ত ক্রেতার নাগালে নেই। আমরা বাজারে এসে তেমনটি দেখছি যে সবজির দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে। গত সপ্তাহের যে দাম সেই দামের সাথে হয়তো কিছু সবজির পার্থক্য রয়েছে, বিশেষ করে যেই সবজিগুলো নতুন আসছে, অর্থাৎ একেবারে শীতকালীন কিছু সবজি কিন্তু ইতিমধ্যে বাজারে দেখা যাচ্ছে। বিশেষ করে ফুলকপির দাম যদি বলি, ফুলকপির দাম চট্টগ্রামের এই কাজিরডিউরি বাজারে আমরা দেখেছি 250 থেকে 300 টাকা। দোকান ভেদে কিন্তু পার্থক্য আছে সবজির দামে, এবং এখানে আমরা যেটি দেখছি যে কিছু কিছু দোকানে সবজি বিক্রি হচ্ছে বাড়তি দামে, আবার কিছু কিছু দোকানে সহনীয় আছে, এবং ক্রেতারাও আসলে সেই ধরনের বিষয়টি বলছেন যে আসলে সব দোকানে একই রকম নেই এবং সবজির সরবরাহ আসলে কিছুটা কম বলছেন বিক্রেতা।
বিক্রেতারা যে গত কয়েক সপ্তাহ আগে যেহেতু বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির কারণে সবজি ক্ষেত নষ্ট হয়েছে এবং যে কারণে সবজির সরবরাহ কিছুটা ঘাটতি আছে। তবে চট্টগ্রামের বাজারগুলোতে আমরা যেটি দেখি যে আসলে উত্তরবঙ্গের সবজি আসে মূলত, এবং শীতকালীন সবজির ক্ষেত্রে চট্টগ্রামের কিছু স্থানীয় বাজারের সবজিও আমরা পাই। তবে এখন আসলে উত্তরবঙ্গের উপর নির্ভর করছে চট্টগ্রামের বাজারগুলো, অধিকাংশ সবজি কিন্তু উত্তরবঙ্গ থেকে আসছে। এবং আমরা যেটি দেখছি যে আজকে এই বাজারে কিন্তু পেঁপে বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকায়, লাউ বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা, ঝিঙে বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়, চিচিঙ্গাও আমরা পেয়েছি 50 থেকে 60 টাকায়, বেগুন বিক্রি হচ্ছে এখানে 70 থেকে 80 টাকায়, এবং কিছু কিছু দোকানে আমরা 90 থেকে 100 টাকাও পেয়েছি। এবং করলার দাম পাচ্ছি এখানে 60 থেকে 70 টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা, এবং বরবটির দামও কিছুটা বাড়তি বলছেন বিক্রেতারা, 20 থেকে 25 টাকা বেড়েছে কেজি প্রতি। মূলার দামও পেয়েছি 60 থেকে 70 টাকা, এবং মরিচের দাম কিন্তু কমেছে বলছেন বিক্রেতারা, যে এই সপ্তাহে তারা মরিচ বিক্রি করছেন 150 টাকায়। এবং টমেটো কিন্তু কম দামে বিক্রি হচ্ছে 120 টাকা বলছেন কেজি প্রতি, 20 থেকে 30 টাকা কমেছে। এবং বাঁধাকপি দাম আমরা দেখেছি 80 থেকে 100 টাকা। এবং যে সবজিগুলো মূলত শীতকালীন সবজি, সেই সবজিগুলোর দামই আসলে কিছুটা বাড়তি, বিশেষ করে ফুলকপির দাম কিন্তু চড়া। আবার সবচেয়ে কম দামের যে সবজি সেটি কিন্তু মূলত পেঁপে এবং লাউ, এগুলোর দাম 25 থেকে 40 টাকার ভেতরে। আর অধিকাংশ সবজির দাম আমরা দেখছি যে 50 টাকারও বাড়তি দামে বিক্রি হচ্ছে, এবং কিছু কিছু সবজি দাম কিন্তু 100 টাকা ছাড়িয়ে গেছে। তো এই যে সবজির দাম নিয়ে আসলে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখছি, এবং আমরা বাজার ভেদেও পার্থক্য পাচ্ছি। চট্টগ্রামের এই কাজীরডুরি বাজারে কিন্তু অধিকাংশ সবজি উত্তরবঙ্গ থেকে আসে এবং টাটকা সবজি পাওয়া যায়, যে কারণে অভিজাত এবং কিছুটা সচ্ছল ক্রেতারা এই বাজারে আসেন। অন্যান্য বাজারে আমরা যদি দেখি যে কিছু সবজির মধ্যে পচনশীল শক্তি থাকে, এবং যেই সবজিগুলোর দাম কিন্তু তুলনামূলক কম হয় কেজি প্রতি। চট্টগ্রামের এই বাজারের সাথে যদি হিসেব করি তাহলে অন্যান্য বাজারের সবজির দামের ক্ষেত্রে 15 থেকে 20 টাকার মতো পার্থক্য থাকে। তবে বিক্রেতারা বলছেন যে শীত যত এগিয়ে আসতে থাকবে সবজির সরবরাহ বাড়বে এবং দামটাও কিন্তু অনেকটা নাগালে আসবে। তবে এখন যে দাম আছে সেটি কিন্তু আসলে মধ্যবিত্ত ক্রেতারা অনেকেই অভিযোগ করেছেন যে এই দামটা আসলে তাদের নাগালে নেই। সামনে চট্টগ্রাম থেকে সবজির বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী ফাইসাল করিম। এদিকে আমদানির পর নওগাঁয় কমতে শুরু করেছে চালের দাম। গেল কয়েকদিনের ব্যবধানে কেজিতে 2 টাকা পর্যন্ত কমেছে দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে জেলা পৌর খুচরা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, জানাবেন আমদানির পর কোন চালের দাম কত টাকা বেড়েছে, বিস্তারিত জানাবেন। সামনেই আমি এখন অবস্থান করছি নওগাঁ পৌর খুচরা চাল বাজারে। আপনাকে একটু জানিয়ে রাখি যে চাল আমদানির পর থেকে গত এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কমেছে কেজিতে 2 টাকা পর্যন্ত। চালের দামের কথা যদি বলি, এখানে কাটারিভোগ চাল বিক্রি হচ্ছে, অর্থাৎ দাম কমার পর চাল বিক্রি হচ্ছে কাটারিভোগ 75 থেকে 76 টাকা, জিরা শাইলো একই দামে বিক্রি হচ্ছে, এবং সোনা 5 চাল বিক্রি হচ্ছে 55 থেকে 57 টাকা পর্যন্ত। এবং আমদানিকৃত যেসব চাল খুচরা বাজারে এসেছে সেগুলো বিক্রি হচ্ছে 72 থেকে 74 টাকা পর্যন্ত। যদিও আসলে আমদানি করার পর চালের বাজারে যে 2 টাকা কমেছে তেমন একটা প্রভাব আমরা লক্ষ্য করছি না। তারপরও আসলে চালের বাজার ঊর্ধ্বগতির কারণে নিম্ন এবং মধ্যবিত্ত আয় যারা মানুষ রয়েছেন তাদের মধ্যে বেশ অস্বস্তি বিরাজ করছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু আউশ মৌসুমের ধান কাটামাড়াই প্রায় শেষ হয়েছে এবং এইসব ধান থেকে চাল হয়ে এখন খুচরা বাজারে এসেছে। এই খুচরা বাজারে এই আউশের নতুন ধানের চাল আসার পরও চালের বাজার তেমন কমার কোনো লক্ষণ আসলে দেখা যাচ্ছে না। চালের দাম কমার বিষয়ে যেহেতু লক্ষ্য করা যাচ্ছে না, ব্যবসায়ীরা বলছেন যে এবছর আসলে আউশের ধানের ফলন কম হচ্ছে। যদিও জেলাতে প্রায় 59,000 হেক্টর জমিতে ধান উৎপাদন হয়েছে, যা থেকে প্রায় 2,81,000 টনের মতো ধান উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ সে তুলনায় দেখা যাচ্ছে যে রোগবালাই এবং ধান নষ্ট হওয়ার কারণে, ফলন কিছুটা কম হওয়ার কারণে ধানের উৎপাদন কম হয়েছে। এতে করে দেখা যাচ্ছে যে ধানের বাজার তুলনামূলক একটু বাড়তির দিকে যাচ্ছে, যার কারণে আসলে চালের বাজার অর্থাৎ চালের দাম কমার কোনো লক্ষণ আসলে বোঝা যাচ্ছে না। তবে চালের আমদানির পরিমাণ যদি আরো
বাড়ানো যায় তাহলে চালের বাজারে কিছুটা প্রভাব লক্ষ্য করা যেতে পারে। আর চালের দাম না কমার কারণে নিম্ন মধ্যবিত্ত আয় যারা মানুষ রয়েছে তাদের মাঝে অনেকটাই অস্বস্তি বিরাজ করছে বলে আমরা লক্ষ্য করছি। আর এখানকার খুচরা বাজারের যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে যেহেতু চালের বাজার চালের দাম কমছে না এবং এদের প্রতিদিন আসলে চাল কম বেচা কেনা হচ্ছে বলে তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে চালের দরদাম নিয়ে সবশেষ। নওগাঁ থেকে চালের দরদাম জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস আলী। নেত্রকোনায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে বর্ষাকালীন তরমুজ। কৃষকরা বলছেন ধানের থেকে তরমুজ চাষে যেমন খরচ কম তেমনি স্বল্প সময়ে অধিক লাভজনক, তাই ধানের পাশাপাশি তরমুজ চাষে উদ্বুদ্ধ হচ্ছেন তারা। আর কৃষি বিভাগ বলছে উচ্চ ফলনশীল ফসল চাষে তরুণদের উৎসাহিত করার পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করা হচ্ছে। রিফাত আহমেদ রাসেলের প্রতিবেদন। শত শত তরমুজ, যার এক একটির ওজন 4 থেকে 5 কেজি পর্যন্ত। অসময়ের তরমুজে বেশ সাড়া ফেলেছে নেত্রকোনার কৃষকদের মাঝে। কেন্দুয়ার পাথরিয়ার কৃষক মোহাম্মদ সুমন মিয়া চলতি বছর 40% জমিতে চাষ করেছেন বর্ষাকালীন তরমুজ। প্রথমবারেই বেশ ভালো ফলন পেয়েছেন তিনি। চাষাবাদে প্রায় 1 লাখ টাকা খরচ হলেও অন্তত 3 লাখ টাকা আয়ের আশা তার। এবছর আমি 40% মধ্যে তরমুজ করছি। আল্লাহ রহমত অনেক তরমুজ হয়েছে, অনেক ভালো তরমুজ হয়েছে। আমার তরমুজ দিয়ে কেমন হয় যে অনেকই পাশাপাশি কৃষক ভাইরার সাথে আছে যে ফাঁসে দেওয়া, তারা মনে হয় যে অনেক এই বলাবলি করতেছে যে আগামী বছর আমরা এই তরমুজ চাষ করবাম। কেন্দুয়ায় সুমন মিয়ার মতো সায়েমও তরমুজ চাষ শুরু করেছেন। ধান চাষে ফলন পেতে যেখানে 100 থেকে 120 দিন পর্যন্ত সময়ের প্রয়োজন, সেখানে বর্ষাকালীন তরমুজের ফলন পেতে সময় লাগে মাত্র 65 থেকে 70 দিন পর্যন্ত। স্বল্প সময়ে বেশি লাভজনক হয় অনেক কৃষকই আমন মৌসুমে ধানের পাশাপাশি তরমুজ চাষে আগ্রহী হচ্ছেন। মোটামুটি আমার জমি আছে প্রায় 400 শতকের মতো। 400 শতকের মধ্যে 120 শতকে আমি তরমুজ চাষ করছি। হ্যাঁ, 120 শতকের মধ্যে মোটামুটি আমি লাভবানই। কৃষকরা জানান ধানের জমিতে প্রতি বছরই পোকামাকড় ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হন তারা। ফলে বিকল্প উচ্চ ফলনশীল ফসল হিসেবে বর্ষাকালীন তরমুজ নতুন আশার আলো দেখাচ্ছে তাদের। 2-3 একর জমিতে কিন্তু তরমুজ চাষ করেছে এবং তাদের অক্লান্ত পরিশ্রম এবং সুষ্ঠু পরিচর্যার কারণে এবছর মানে বাম্পার ফলন হয়েছে। ধান তরমুজ করছি 3 বিঘা জমিতে। 3 বিঘা জমিতে তরমুজ করাতে 4 কাঠা জমিতে তরমুজ একটু বৃষ্টির কারণে কম হয়েছে, আর 2 বিঘা জমিতে খুব ভালো বাম্পার ফলন হয়েছে। শীতকালীন তরমুজের থেকে বর্ষাকালীন তরমুজটা আমি মনে করি ফলনটা একটু বেশি এবং অল্প দিনের ফসল। কৃষি বিভাগের কর্মকর্তা জানান তরুণদের কৃষির প্রতি আগ্রহ বাড়াতে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করা হচ্ছে। পাশাপাশি নতুন ফসল চাষেও তাদের নানা পরামর্শ দেয়া হচ্ছে। কৃষকদের আমরা উদ্বুদ্ধ করেছি, আমাদের উপজেলা কৃষি অফিস থেকে বীজ এবং সার সহযোগিতা প্রদান করেছি। পাশাপাশি আমার উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঝে মাঝে এখানে পরিদর্শন করতে আসে, আমি নিজেও মাঝে মাঝে এখানে পরিদর্শন করতে আসি। তো দেখা গেছে যে এখানে মোটামুটি তরমুজ আবাদ করতে গিয়ে কৃষক তেমন সমস্যা ফেস করে নাই বিদায় এত সুন্দর ফলন হয়েছে। চলতি বছর নেত্রকোনার কেন্দুয়ায় প্রায় 3 একর জমিতে বর্ষাকালীন তরমুজের চাষ হয়েছে, যার বাজার প্রায় 10 লাখ টাকা। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে মণ্ডপে মণ্ডপে চলছে প্রস্তুতি। বেশিরভাগ মন্দিরের প্রস্তুত হয়ে গেছে প্রতিমা, এখন চলছে রং তুলির আচর। এ নিয়ে বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গার বড় বাজার মণ্ডপ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনিক চক্রবর্তী এবং মাগুরার পৌর গোপাল সেবা আশ্রম থেকে যুক্ত হচ্ছেন বিশ্বজিৎ বাপি। শুরুতেই যাব অনিকের কাছে। অনিক, জানাবেন পূজা মণ্ডপগুলোতে আয়োজন কেমন দেখছেন, সার্বিক পরিস্থিতি কি? শাম্মী, আগামী রবিবার মহালয়ার মধ্য দিয়ে কিন্তু শারদীয় দুর্গা উৎসবের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হবে আগামী 27 তারিখ। মহাষষ্ঠীর মধ্য দিয়ে হিন্দু সনাতন ধর্মাবলম্বীরা এই দুর্গা পূজা আসলে শুরু করবেন। 27, 28, 29, 30 এবং 1 এবং 2 তারিখে বিজয়া দশমীর মধ্য দিয়ে কিন্তু
এই দুর্গা পূজা আসলে শেষ হবে। আসলে এই সনাতন ধর্মাবলম্বীরা এই দুর্গা পূজা কিন্তু বছরে সবথেকে বড় পূজা হিসেবে আসলে পালন করেন। এর মধ্যে যারা সনাতন ধর্মাবলম্বীরা আছে তারা সারা বছরেই অপেক্ষা করে থাকেন এই দুর্গা পূজাকে কেন্দ্র করে। এবছর কিন্তু দেবী দুর্গা আসছেন হাতিতে, কৈলাস থেকে মর্তে আসছেন হাতিতে, এবং বিজয়া দশমীর পর দেবী দুর্গা কিন্তু আবারও পালকিতে করেই কৈলাসে ফিরে যাবেন। এরই মধ্যে সনাতন যারা হিন্দু ধর্মাবলম্বীরা আছেন তারা এই পূজাকে কেন্দ্র করে তাদের যে কেনাকাটা, বাড়ির যে বাড়ির যে আত্মীয় স্বজন তারা কিন্তু ইতিমধ্যে আসা শুরু করেছেন, এবং বাজারগুলোতে দেখেছি যে দুর্গাপূজার যে বেচা কেনা সেটি কিন্তু আসলে লেগেছে। আমার সাথে কথা হয়েছিল বড়বাজার দুর্গা মণ্ডপের যিনি কমিটির সদস্যরা আছেন এবং এই মণ্ডপের যারা কারিগর রয়েছেন তাদের সাথে। তারা বলছেন যে এরই মধ্যে পূজার যে প্রস্তুতি সেটি তারা শেষ করেছেন, আর কিছুদিনের মধ্যেই দুর্গার মধ্য দিয়ে আসলে তারা আনুষ্ঠানিকতা শুরু করবেন। আমি মণ্ডপের বাইরে দেখেছি যে আলোকসজ্জা এবং ডেকোরেশনের যে কাজগুলো রয়েছে সেইগুলো করা হচ্ছে, এবং এখানকার যে কারিগর রয়েছে এই বড়বাজার দুর্গা মণ্ডপে তার সাথে আমার কথা হয়েছে। তিনি বলছেন যে এবছর তিনি 10 থেকে 12টি প্রতিমা করছেন বাংলাদেশের বিভিন্ন জেলায়। এই মণ্ডপের কাজ রং তুলির কাজ প্রায় শেষ, আজকেই এই মণ্ডপের রং তুলির কাজ শেষ হবেন, এবং দুর্গাপূজার যে আনুষ্ঠানিকতা সেটি আসলে বলা চলে যে মহালয়ার মধ্য দিয়েই শুরু হবে। তো সামনে আর কিছু দিনের অপেক্ষা মাত্র, এর পরেই কিন্তু আসলে আপনাকে জানাতে পারবো মহাষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং বিজয়া দশমীর আসলে পূজার আনুষ্ঠানিকতা। সামনে চুয়াডাঙ্গা থেকে আমার কাছে দুর্গাপূজা প্রস্তুতি নিয়ে এই ছিল সবশেষ। সামনে এবার মাগুরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিশ্বজিৎ বাপি। বাপি জানাবেন, মাগুরা এবছর কতগুলো মণ্ডপে দুর্গাপূজা হবে আর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? দর্শক, আমরা দুঃখ প্রকাশ করছি, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। এদিকে মহালয়া উপলক্ষে সিলেটে ধর্মীয় গ্রন্থ পাঠ, শিশু কিশোরদের প্রতিযোগিতা সহ নানা আয়োজন করা হয়েছে। এ নিয়ে আরও জানাতে সিলেটের শ্রী শ্রী বলরাম জিউর আখড়া প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। শুভ, জানাবেন মহালয়া উৎসব উপলক্ষে কেমন আয়োজন দেখছেন, ভক্ত অনুরাগীদের উপস্থিতি কেমন? শুভ, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? সিলেটের মীরাবাজারে এবং দেবীপক্ষের সূচনা হবে রোববার। এই উপলক্ষে মহালয়া উদযাপন হচ্ছে, অর্থাৎ দেবীপক্ষের সূচনাকেই কিন্তু মহালয়া বলা হয়ে থাকে, এবং এই আবির্ভাব তিথিকে সামনে রেখে কিন্তু এই উদযাপনটি হচ্ছে 4 দিন ব্যাপী এই উদযাপন। বিগত 34 বছর ধরে কিন্তু এই আয়োজন চলছে, এবং এই মুহূর্তে মাতৃসঙ্গীত প্রতিযোগিতা হচ্ছে, এবং এর আগে সকালে রক্তদান কর্মসূচি ছিল, এবং এর পাশাপাশি কিন্তু অন্যান্য আয়োজন দিনব্যাপী চলবে এখানে। এর পাশাপাশি আমরা দেখেছি যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা সহ বিভিন্ন ধরনের আয়োজন কিন্তু আজকে এখানে করা হচ্ছে, এবং সিলেটের এই মহালয়া উদযাপন পরিষদ যেটি রয়েছে সেই মহালয়া উদযাপন পরিষদ কিন্তু দীর্ঘদিন ধরেই এ ধরনের সৃজনশীলতা বিকাশে কিন্তু তারা কাজ করছেন। এবং এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন যে শিশুদের যে সঙ্গীত, অর্থাৎ শিশুরা যে তাদের নিজের প্রতিভা বিকাশে যে সুযোগ পাচ্ছে সেটি কিন্তু মহালয়া উদযাপন পরিষদের মাধ্যমে। এবং এই মহালয়া আসলে কিন্তু প্রস্তুতি পর্ব সেরে নেন সনাতনীরা, যেহেতু 27 সেপ্টেম্বর থেকে এবং 28 সেপ্টেম্বর মহাষষ্ঠীর মাধ্যমে কিন্তু দুর্গাপূজার যে শুভ সূচনা সেটি কিন্তু হবে, এবং এর আগে মহালয়ার মাধ্যমে সর্বপ্রস্তুতি কিন্তু সম্পন্ন করার একটি সুযোগ পাওয়া যায়। আমি একটু বলে রাখতে চাই, এই অনুষ্ঠানের মাধ্যমে দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ, এর পাশাপাশি রক্তদান কর্মসূচি, দরিদ্র মেধাবীদের মধ্যে বৃত্তি প্রদান, এবং এর পাশাপাশি যদি আমি বলি যে বিশেষ ধরনের কিছু প্রতিযোগিতা, ধামাইল প্রতিযোগিতাও করা হবে। তো 4 দিন ব্যাপী কিন্তু নানা ধরনের আয়োজন এই অনুষ্ঠানকে ঘিরে হবে, এবং
বিগত 34 বছর ধরেই কিন্তু এই অনুষ্ঠানটি 4 দিনব্যাপী করা হয় এবং গতকালকে এই অনুষ্ঠানের সূচনা হয়েছে এবং আজকেও কিন্তু দ্বিতীয় দিনের মতো প্রোগ্রাম চলছে। কিছুক্ষণ আগে এখানে কিন্তু মাতৃসঙ্গীত প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে এবং মাতৃসঙ্গীত প্রতিযোগিতায় সিলেটের অসংখ্য শিশু কিশোর যুক্ত হয়েছেন। এবং আমরা জানিয়ে রাখতে চাই যে আগামী 28 সেপ্টেম্বরের যে ষষ্ঠী পূজার মাধ্যমে সনাতনীদের সর্ববৃহৎ পূজা, সেই দুর্গাপূজার শুভ সূচনার আগে মহালয়ার অনুষ্ঠানে অনেকটাই কিন্তু প্রস্তুতি পর্ব সেরে নিচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা। এর পাশাপাশি যদি বলে রাখি যে তারা কিন্তু তাদের মতো করে যে দেবীপক্ষের আহ্বান বা দেবীকে আহ্বান করা, সেই আহ্বানটি কিন্তু তারা এখানে করছেন এবং বিশেষ করে এই পর্বটিকে বলা হয়ে থাকে প্রস্তুতি পর্ব। সনাতনীদের সর্বশেষ প্রস্তুতি কিন্তু এই সপ্তাহে বা এই পক্ষে চলছে। তো সামনে এই ছিল আমার কাছে আসলে সিলেটের মহালয়া উদযাপন পরিষদের অনুষ্ঠান থেকে সর্বশেষ। মহালয়ার খবর জানাতে সিলেট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সন্দীপন শুভ। এবার আমরা একটু যেতে চাই মাগুরাতে, সেখানে আছেন সহকর্মী বিশ্বজিৎ বাপি। বাপি, জানাবেন মাগুরা এবছর কতগুলো মণ্ডপে পূজার আয়োজন করা হচ্ছে, সার্বিক প্রস্তুতি জানাবেন। সাম্মি, মাগুরাতে এবছর 611টি পূজা মন্দিরে যে এই শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে মহা আড়ম্বরে যে শহরের 22টি পূজা মন্দিরে, সেই 22টি পূজা মন্দিরে কিন্তু মহা আড়ম্বরে এই পূজা অনুষ্ঠিত হবে। আমরা এই মুহূর্তে আছি মাগুরা নিজনান্দুয়ালি গৌর গোপাল সেবা আশ্রম। এটি মাগুরায় কিন্তু শহরের একটি অন্যতম পূজা মন্দির। এখানে কিন্তু ব্যাপক মানুষের কিন্তু সমাগম ঘটে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি মাগুরা শহর ঘুরে সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, ইতিমধ্যেই মাগুরার যে পূজা মন্দিরগুলোতে যেমন খড় এবং মাটির যে প্রতিমার কাজটি, সে প্রলেপের কাজটি কিন্তু করা হয়েছে এবং ইতিমধ্যেই যে মাটিটা শুকানোর জন্য কিন্তু কিছুটা রেস্ট দেওয়া হয়েছে এবং 2-1 বেলার মধ্যেই এই রং তুলির কাজ শুরু হবে। তাছাড়া আমরা শহরের প্রতিটা মন্দিরেই দেখতে পাচ্ছি যে পূজা প্রতিমার পাশাপাশি কিন্তু প্যান্ডেল গুলো কিন্তু সাজসজ্জার কাজ কিন্তু শুরু করেছে ইতিমধ্যে। বাঁশ এবং কাঠ এবং যে টিনের কাজগুলো কিন্তু শেষ করেছে। তাছাড়া আপনাকে একটু জানিয়ে রাখি যে মাগুরার পূজা মন্দিরগুলোতে নিরাপত্তার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু পৃথক পৃথক ভাবে পূজা মন্দিরের যে কমিটির নেতৃবৃন্দর সাথে কিন্তু কথা বলেছি এবং তারা পৃথক পৃথক বৈঠক করেছে এবং তারা যেটা জানিয়েছে এবার পূজাটা যাতে নিশ্চিত এবং নিরাপত্তার মধ্য দিয়ে শেষ হয় এবং সেই জন্যই কিন্তু তারা কিন্তু এই পদক্ষেপগুলো নিয়েছে। তো সর্বোপরি আমি বলতে পারি যে শহরের যে পূজা মন্দিরগুলো, এই পূজা মন্দিরগুলোতে কিন্তু ইতিমধ্যে মাটির কাজ শেষ হয়েছে এবং সেখানে কয়েক কিছু দিনের মধ্যেই কিন্তু এখানে রং তুলির কাজ শেষ হবে। তো এই ছিল মাগুরা যে পূজা মন্দিরের সামনে থেকে সর্বশেষ। সামনে মাগুরা থেকে দুর্গাপূজার প্রস্তুতির খবর জানাচ্ছিলেন বিশ্বজিৎ বাপি। সারা দেশে শুরু হয়েছে 47তম বিসিএস পরীক্ষা। শুক্রবার সকাল 10টা থেকে দেশের 256টি কেন্দ্রে একযোগে শুরু হয় পরীক্ষা, চলবে দুপুর 12টা পর্যন্ত। ঢাকা সহ দেশের 8টি বিভাগীয় শহরে পরীক্ষায় অংশ নিয়েছে 3,78,747 জন চাকরি প্রার্থী। বই পুস্তক সব ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে প্রবেশ নিষেধ থাকায় মূল ফটকেই তল্লাশি করে পরীক্ষার্থীদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়। এদিকে যে কোনো জালিয়াতি ও প্রতারণা রোধে তৎপরতা বাড়িয়েছে পুলিশ। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে আদালতে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন। এ নিয়ে আগামী 21 সেপ্টেম্বর শুনানির জন্য দিন ঠিক করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর বিশেষ জজ মোহাম্মদ আব্দুর রহমানের আদালতে এই আবেদন করা হয়। এদিকে সাবেক এই মন্ত্রীর বিদেশে অর্থ পাচারের দায়ে সহযোগী আব্দুল আজিজ ও তার সম্পদ দেখাশোনার দায়িত্বে থাকা আরামিট গ্রুপের এজিএম উৎপল পালের 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে 2টি ল্যাপটপ ও মোবাইল জব্দ করা হয়েছে। এ সময় এসব ডিভাইস থেকে বিপুল পরিমাণ তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে ফরেনসিক করার জন্য আদালতের অনুমতি চাওয়া হয়েছে।
সাতক্ষীরার তলুইগাছার সীমান্ত দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে ৮ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তলুইগাছার সীমান্তে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। পরে রাতেই তাদের সাতক্ষীরা থানায় হস্তান্তর করে বিজিবি, যাদের মধ্যে নারী পুরুষসহ কয়েকজন কিশোর রয়েছে। এরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিল বলে জানা গেছে। পরে বিএসএফ তাদের আটক করে। নারায়ণগঞ্জের চাষার রেল স্টেশন এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ২৭ মাদক সেবীকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৯ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৮০ জনকে আটকের পর যাচাই বাছাই শেষে ১৮ জনকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। মাদকসেবীর সংখ্যা বেড়ে যাওয়ায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, হত্যা, চুরি, ছিনতাই বেড়ে যায়। জেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে অভিযান অব্যাহত রাখার কথা জানানো হয় অভিযানে। পাখিদের অভয়ারণ্য হয়ে উঠেছে জয়পুরহাটের কানাইপুর গ্রাম, যেখানে বাসা বেঁধেছে বিরল প্রজাতির শামুক খোল। বছরের জুন মাস থেকে অক্টোবর পর্যন্ত বাসা বাঁধে এসব পাখি, আর স্থানীয়রাও গভীর মমত্বে আগলে রেখেছে পাখিগুলোকে। রবিউল ইসলামের ক্যামেরায় মাজিদুর রহমানের প্রতিবেদন। পাখির কিচিরমিচির আর ডানার ঝাপটা মাতিয়ে রেখেছে জয়পুরহাটের কানাইপুকুর গ্রাম। সকালে সোনালি রোদ আর গধূলির মৃদু আলোয় ফুটে উঠেছে যাদের অপরূপ সৌন্দর্য। হঠাৎ দেখে মনে হবে গাছের থোকায় থোকায় ফুটে থাকা সাদা ফুল। সারা বছর পাখির এই কলরব না থাকলেও বছরের জুন মাস থেকে শুরু করে অক্টোবর পর্যন্ত কানাইপুকুর গ্রামের সোভান মণ্ডলের পুকুর পাড়ে তেঁতুল গাছে দল বেঁধে আসে বিরল প্রজাতির এসব শামুক খোল। পাখিগুলো আমাদের ভালো লাগে, আমাদের মানে ঘুম ভাঙে এই পাখির ডাকে, আবার ঘুম আসে এই পাখির ডাকেই। পাখিগুলো প্রায় ১.৫ যুগ ধরে আমাদের এখানে আছে, তো আল্লাহর অশেষ রহমতে ওরা এখানে আসিছে, এজন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া। কানাইপুকুরে প্রায় ১ যুগ ধরে বাস করছে এসব পাখি। নিরাপদ আশ্রয় আর গ্রামবাসীর ভালোবাসায় এই গ্রামে পাখির সংখ্যা ছাড়িয়েছে ২৫ থেকে ৩০ হাজার। নিজেদের জায়গায় গড়ে ওঠা এসব পাখির নিরাপত্তা দিচ্ছে গোটা গ্রামের মানুষ। প্রতিদিন দূর দূরান্ত থেকে আসছে দর্শনার্থীরাও। পাখিগুলা আমরা লোকালভাবে নিরাপত্তা দিই, কিন্তু সরকারিভাবে যদি পাখিগুলাকে একটু নিরাপত্তা দিত আমরা আর একটু মানে উপকৃত হতাম। এখানে আসার পর দেখি যে মানে পাখিদের একটা মানে সমারোহ বলা চলে আর কি। তো এটা দেখা অনেক ভালো লাগতেছে আমাদের যে এরকম পাখি এই গ্রামের মধ্যে এখানে আছে। পরিবেশ প্রেমীরা বলছেন আগের তুলনায় এই এলাকায় অনেকটাই কমেছে পাখির আগমন। ফসলে অতিমাত্রায় কীটনাশক ব্যবহারে খাদ্য সংগ্রহ করতে পারছে না অতিথি পাখিরা। এখন দেখা যাচ্ছে যে অনেক পাখি আগে যেমন আসতো তেমনটি আসছে না, কারণ খাদ্যের ক্ষেত্রে পাখিগুলো যখন খায়, তারা যখন জমিতে পড়ে বা বিভিন্ন থেকে দেখে বিভিন্ন কীটনাশক ব্যবহার হচ্ছে যেখানে পর্যাপ্ত, ফলে কিন্তু পাখিগুলোর জীবনহানি হচ্ছে। একটা আইন হয়তো হয়েছে যে পাখি মারা যাবে না, কিন্তু সে বিষয়ে মানে জনগণকে কিন্তু সেভাবে সচেতন করা হচ্ছে না। পাখি প্রেমীরা বলছেন বন্য প্রাণী রক্ষায় সরকারের বিশেষ নজরদারি প্রয়োজন। পাখি প্রেমীরা মনে করছেন জমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারণে তাদের খাদ্যের অভাব দেখা দিয়েছে। পরিবেশবিদরা বলছেন এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখনই সজাগ হওয়া দরকার। জয়পুরহাট থেকে মাজিদুর রহমান, এখন। শেষ করছি এখন জনপদে, শিরোনামগুলো জানিয়ে দেবো আরেকবার। ডাকসু জাকসুর তিক্ত অভিজ্ঞতায় চাকসুতে প্যানেল দেয়নি বাকছাস। প্রশাসনের পক্ষপাতকে দুষছেন সংগঠনের নেতারা। গণতান্ত্রিক একটা মানে লড়াই হচ্ছে, এটাকে আমি সাধুবাদ জানাই এবং এখানে যুক্ত হওয়ার জন্য যেভাবে যা করা যায় আমরা তা করছি। কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ি অভিযান, মানব পাচারকারীদের আস্তানা থেকে নারী শিশুসহ ৬৬ জন উদ্ধার। ক্ষতি কাটিয়ে না উঠতে শেরপুরে ফের বন্যা। মহারশী নদীর বাঁধ ভেঙে প্লাবিত শতাধিক ঘরবাড়ি। যশোরের ভবদহে জলাবদ্ধতায় ব্যাহত শিক্ষা কার্যক্রম।
2 মাসেও স্বস্তি ফেরেনি সবজির বাজারে। কেজিতে 100 টাকা পর্যন্ত বেড়েছে মাছের দাম। আমদানির পর কমছে চালের দর। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।